উপন্যাস চিত্তচিরে চৈত্র মাস পর্ব ৩। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিচের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের চলন্ত হাতটা নিয়ে নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাচরি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরে বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। পাহাড় চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলো, উঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না। ওঠো দ্রুত, তুমি অনেক সাহসী, ওঠো, চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাহারটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে। তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো। কন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করলো বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল কন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে কোথায় দেখা হয়নি। কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তোর মধ্যেই ছুটে এলো অহি। হাতে তার বড় বড় 2টো পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, যেটার মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরে রিক্সায় আসছি, পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে অহিত চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধ। মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে থপ করে উঠে বসলো রিক্সায়। অহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিক্সায় ওঠালো। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলে চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। 2টো রিক্সায় গন্তব্য হলো হসপিটালের। অহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনা স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে অহি আপা আছি তোর সাথে, কোনো ভয় নেই তোর। আল্লাহ দেয়া যন্ত্রণায় চিত্রার কান্না আরো শব্দ তুলল। অহি কেবল ব্যথাতুর চোখে ছল ছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলো মুছে যাওয়াটা সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশি থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছে না চিত্রার মা, মুখ চোখ তার শক্ত কঠিন। মা জাতির মুখ চোখ এত কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ। খুব সহজে সে নেতিয়ে যায় না। নারী জাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছে। এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষানার দিহানও কাঁদছে। ওনাদের তারা খুব বেশি ভালোবাসে। 2 ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ঔষধের জন্য সে তুমুল ছোটাছুটি হচ্ছে, সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী। তিনি বছরে 1-2 বার ছুটিতে আসেন। ওনাকে এখনো কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে।
আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে অহিকে শিফট করা হয়েছে একটা ক্যাবিনে, কারণ ভয়ানক এই পানীয় কিঞ্চিত ছিটে অহির ডান হাতে কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনেদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর চলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরুতেই ছুটে এলো নুরুল সওদাগর, চোখে মুখে লেপটে থাকা উৎকণ্ঠা, শরীরে চড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছিল, চেরি অহি কেমন আছে, ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ছুরিখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা, চিত্রার বাহারটাও বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপিকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো, তবে প্রশ্ন করার সাহস হলো না কারোর। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করল, ওদের কি অবস্থা, কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর কানগালটার অবস্থান ভালো না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাহাত পড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না, আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় না তত সুবিধার না। আর যা ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। ছেলের মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরিয়া চিত্রা এই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ চলে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, মুনিয়া বেগম ছুটে গেলেন নিচের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছু পিছু তুহিন, দিশান, তিশান সবাই গেল। এমনকি এতক্ষণের কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিচের বড় চায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়িদের বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। একরকমের ভালোবাসা প্রতিটি সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণের শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়তা দেখে ছড়ছড় করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল, খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করল, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণস্বরে বলেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্নায় এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যা কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলো চিত্রার বাবা নুরুল সওদাগর। এসেই মেয়ের দিকে নাকি কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো,
তোমার কলেজের সামনে নাকি কোন বখাটের ছেলের সাথে আজ ঝামেলা করেছো, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময় এই প্রশ্নটা যেন নেহাতি বেমানান মনে হলো। চিত্রা কেবল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া আর কিছুই প্রত্যাশা করেনি। রুলু সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, থমকে বলল, তুমি নিজেই যেচে বিপদ ডেকেছো। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজে দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছো সেই এই কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছো, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটোর জন্য। বললে তুমি একাই ভুগতে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এই অবস্থায়? নীরবতাকে আরেক ধাপ অবাক করে ক্যাবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠে মুখে হাসি নিয়ে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্র অনুভব করলো শরীরে পড়ে এসিডও বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথা চালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার চালাচ্ছে, হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো চাই, হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া? মরার মতো বাইচা আছি, আর মরবো কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেঈমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর, যে যার মতো আঘাত দিচ্ছে পারছে যতদূর। গিটারের শব্দটা থামলো। পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শোষো করা বাতাসের কারণে মাঝে মাঝে গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো আধারিয়া স্ক্রিনটাকে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখলো ফোনের স্ক্রিনটাতে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে বিষণ্ণ লাগছে যেন। ছাদে হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিষ্টিতে একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উৎকট লাগছে। বাহার চোখ মুখ কুচকলো। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করেই ভীষণ ধোঁয়া উড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্ন তন্ন করে সে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তির স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুঁচকলো। দুপুরেই তো সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হয় না। ভাবতেই একটা হতাশায় শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশি প্রয়োজন। পানসের রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলেই বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ে গায়ে চড়ানো টি শার্টের অনেক অংশই ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে নেমে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে সেরিনা মেইন গেটে পার হয়ে বাহিরে যেতে নিবে, তন্মধ্যে চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আমার জন্য কি খবর? আপনি তো দেরি হয়েছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা ঝিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটাই এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেমে বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলোর এই অবস্থা, আমি কেমন করে সুখে নিতে চাইমু ক? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ষী অব্দি মেয়েগুলোর চিন্তায় ঘুমোয়নি,
অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা, আম্মারা ভালো আছে? পাহাড় মুখ ছোট করলো, বিরস মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নেই। তবে ওহির ততটা ক্ষতি হয়নি, সে কাল পরশুই বাসায় চলে আসতে পারবে। চেরিয়া চিত্রের অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যাল ফ্যাল করে কেটে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তদানার মতো লাগলো। সে কেবল নির্মিশেষ তাকিয়ে রইল কন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভালোবাসার হাত রাখলো, আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন, কান্না করে আর কি বা হবে। আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপটে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এবারের মানুষগুলো বড্ড ভালো। অহিমামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে, ওর জন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তে মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানো চুবনি খাওয়ালেও দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনির তো তুমি দেখলাই, ওকে এত বিপদ হবো ভাবি নাই। সবই পাপের ফল, বুঝলা? বাপ মায়ের পাপ সন্তানদের ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করলো না। কারণ সে এতটুকু জানে আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যেবারও নুন খায় সেবারই খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মানুষ যা তেমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়ালো। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নাম করা প্রাইভেট হসপিটালের ট্রান্সফার করা হয় রুল সওদাগরের হম্বিতম্বিতে। কোনো মতেই সে সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতি হাস্যকর মনে হলো। এমন গা চালানো আদিক্ষেতা বাহারের ঠিক সহ্য হয়নি, তাই সে রাত 11টার দিকেই চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপু, ফুপির ছেলে অয়ন আর চাঁদনির স্বামী ছাড়া আর কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রা বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে, উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই, বড়লোকের অভিজাত এলাকা কিনা। পাহাড় চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তের শ্বাস ফেলল। একটা বিদঘুট রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, সারা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পার দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকই ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা উড়োয়, সব রাতে করে। দিনেই এসব বড় লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া উঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ আহ্লাদ খুশিতে লাথি মেরেই যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতন চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে চেনা বাড়ির পথে পা বাড়াতে নিল। হঠাৎ মনে হলো তখনের অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে চাওয়া উচিত। কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। 8 ঘন্টা পথ একা একা বেখেয়ালি ভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলো বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। 1 রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়ের একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেললো বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে তিশান ঘুমোচ্ছে। বাহার যতটুকু জানে
হসপিটালের নিচের তলায় একটা বিরাট জায়গা আছে, যেখানে রোগীদের সাথে আসা মানুষেরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার ক্যাবিনের সামনে দাঁড়ালো। সেই না ক্যাবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো। বাহার ভাই, আপনি যে? বাহার ভরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলে হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অন্তঃপা তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের, তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করলো না, প্রতিক্রিয়া জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেল। মিনিট 2 পেরোতেই ভারী ভারী শ্বাস ফেলল, বোধহয় ঘুমিয়ে গেছে। বাহার হুট করেই মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। সেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছন থেকে মুরমুষ ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারল না। পিছু করে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অব্দি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওরা চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার ক্যাবিনে প্রবেশ করল। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একবার চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পা হতে মাথা অব্দি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন সময় অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখে মানায়। ভোতা যন্ত্রণা নিয়ে বিষাদে হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করিতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসলো। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগলো। বাহারও উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে। কংক্রিটের হৃদয় তো, আবেগ ছোঁয়া কম। অঘোষিত অপেক্ষাদের বাড়ির মৃত্যু হবে। অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ছোপ? মিষ্টিটা নিতে না হয় একটু একটু কাটার ঘা হলোই, এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পুড়ে বাহার? সিগারেটের মতন নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় জেতার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার চিত্রার অসুস্থতায় জীর্ণ শীর্ণ হয়ে চাওয়া মুখটার দিকে তাকালো। খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুরব। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিকে থেকে চোখ সরিয়ে চলে যেতে ধীর স্বরে গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। চিত্রা সার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনেই প্রশ্ন তুলল, সত্যি হবে না বাহার ভাই? উত্তর এলো না এই প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। বয়ঃসন্ধি রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেডির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকাল মেয়েটা যতটুকু ভালো ছিল, আজ তার একাংশও ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল। কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিন আর দেখা যায়নি, আসেনি হসপিটালে। নুরু সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছে খুব কঠিনভাবে। হুট করেই বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল, তখন থেকে মৃত অবস্থা পাওয়া যায়। নুরু সওদাগর সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃত। খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা,
তা নিয়ে সারা পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করে এলোমেলো হয়ে গেল। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।